দিনের রাসায়নিক বিক্রিয়ার একটু আলোচনা করে দিই, ঠিক আছে? আচ্ছা, আগের দিনই তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে হ্যালো অ্যারিনের মধ্যে রেজোনেন্স হয়। দেখো আরেকবার আলোচনা করে দিচ্ছি, তোমাদের বইয়ে আছে, তোমরা একটু দেখে নেবে। সেটা হচ্ছে ক্লোরোবেনজিনের 3টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, তার মধ্যে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কিভাবে দ্বিবন্ধন তৈরি করছে এবং এখানকার বন্ডটা খুলে যাচ্ছে, খুলে গিয়ে নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, আবার এই নেগেটিভ চার্জটা এখানে আসছে, আবার এই বন্ডটা খুলে যাচ্ছে। কেন এরকম হয়? কারণ কার্বনের অলরেডি 1, 2, 3টে আর এখানে একটা হাইড্রোজেন আছে, যার জন্য কার্বনের অলরেডি 4টে হাত, 1, 2, 3, 4। এবার যে এটা এখানে আসে তাহলে 5টা হয়ে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি বন্ধটা খুলতে হবে, নাহলে সেটা অস্থায়ী হয়ে যাবে। এরকমভাবে রেজোনেন্সটা পরপর চলতে থাকে, করলে আমরা দেখতে পাই অর্থ পজিশনে আর প্যারা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বাড়ছে। ঠিক যে কারণে অর্থ প্যারাটা পরে আসছি, যে অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বাড়লে তোমরা যখন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া পড়বে তখন তার গুরুত্বটা বুঝতে পারবে, ঠিক আছে? আপাতত নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটাই দেখে নাও। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি? নিউক্লিওফাইল দ্বারা হ্যালোজেনটা প্রতিস্থাপিত হবে। তো এই সোডিয়াম হাইড্রক্সাইড, এই যে ক্লোরোবেনজিনের মধ্যে কী দেওয়া হয়েছে, সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ, 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর 300 অ্যাটমসফিয়ার চাপ। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল বাষ্পীভূত হয়, বুঝতে পারছো, জল ফোটে। 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মানে কি হিউজ একটা টেম্পারেচার। আর যেখানে বাতাসের বায়ুমণ্ডলীয় চাপ 1 অ্যাটমসফিয়ার, সেখানে এখানকার চাপ 300 অ্যাটমসফিয়ার, মানে কতটা পরিমাণ চাপ বুঝতে পারছো। এই ড্রাস্টিক কন্ডিশনে ক্লোরোবেনজিনকে সরিয়ে সেই জায়গায় ওইচ পার্টটা আসে, ক্লোরোবেনজিনের ক্লোরিনটাকে সরিয়ে ওইচটা ঢোকে, ক্লোরোবেনজিন থেকে ফেনল উৎপন্ন হয়, ঠিক আছে? কেন এত ড্রাস্টিক কন্ডিশন লাগলো? যেখানে হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, হ্যালো অ্যালকেন মানে ধরো একটা এক্সাম্পল নিচ্ছি, মিথাইল ক্লোরাইডের মধ্যে যখনই সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে আমরা বিক্রিয়া করাচ্ছিলাম, খুব ইজিলি কার্বনে অ্যাটাক করছে, ক্লোরিন বেরিয়েছে। আমাদের কিন্তু আলাদা করে কোনো চাপ যে তাপটা দিতে হয়েছে, কিন্তু খুব বেশি তাপ বা খুব বেশি চাপ কিন্তু প্রয়োজন পড়েনি। মিথাইল ক্লোরাইড থেকে খুব সহজেই মিথানল উৎপন্ন হয়ে গেছে, হয়েছে তো। কিন্তু এখানে কেন এত বেশি ড্রাস্টিক কন্ডিশনের প্রয়োজন হলো? কারণ এই রেজোনেন্সের ফলে কার্বন ক্লোরিন দ্বিবন্ধন তৈরি হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, তাহলে ক্লোরোবেনজিন থেকে এই সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ, ক্লোরোবেনজিনের মধ্যে যখন সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ বা সোডিয়াম হাইড্রক্সাইড এবং তার মধ্যে 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 300 অ্যাটমসফিয়ার চাপ, এই কন্ডিশনটা ফলো করা হয়, তখন ক্লোরোবেনজিন থেকে ফেনল পায়। এই পদ্ধতিটিকে বলে ডাউ পদ্ধতি। যেহেতু নিউক্লিওফাইল মানে ওই OH মাইনাস, এই সোডিয়াম হাইড্রক্সাইড OH মাইনাস, যেহেতু নিউক্লিওফাইল গিয়ে বেনজিন রিংয়ে অ্যাটাক করছে, সেই জন্য যদি বেনজিন রিংয়ের মধ্যে নাইট্রো গ্রুপ থাকে বা নাইট্রো গ্রুপের মতো অন্যান্য ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, নাইট্রো গ্রুপ কী করে? নাইট্রো গ্রুপ একটু রেজোনেন্স দেখায়, ঠিক আছে? নাইট্রো গ্রুপ থাকলে কি হয়? ধরো এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, প্যারাক্লোরো নাইট্রোবেনজিন, এটা হয়তো এই হ্যালো অ্যারিন চ্যাপ্টারতে এই ধরনের প্রশ্ন আসবে না, কিন্তু এই কনসেপ্টটা তোমাদের অন্য ক্ষেত্রে কাজে লাগবে। তো যখন সুযোগ এসছে আমি একটু তোমাদের সাথে এটা আলোচনা করে নিই, ঠিক আছে? এখানে এক্সাম্পল ছিল 4-ক্লোরো নাইট্রোবেনজিন। এই ক্লোরিনটার এখানে কোনো ভূমিকা নেই, জাস্ট এক্সাম্পলে ছিল বলে আমি জাস্ট করে যাচ্ছি। এটা হচ্ছে নাইট্রোবেনজিনের এন ডাবল বন্ডেড ও মাইনাস, এখানে একটা মাইনাস, তো এখানে প্লাস, নিউট্রালাইজ হয়ে যায়। তো এই NO2 গ্রুপটা থাকলে কীভাবে রেজোনেন্স হয় খেয়াল করো। যেহেতু নাইট্রোজেনটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বা তড়িৎ ঋণাত্মক গ্রুপ, সেই জন্য এমনিতেই একটা -I এফেক্ট কাজ করে, এবং তার সাথে সাথে একটা -M এফেক্ট, মানে একই সাথে -I শো করে আবার -M শো করে। -Mকে আমরা কী বলি? -R বলি, ঠিক আছে? কিভাবে না, দেখো এই বন্ডটা খুলে এখানে আসছে, এটা এখানে যাচ্ছে, তাহলে পরের স্টেপে আমরা কি দেখতে পাবো?
পরের স্টেপে আমরা এই জিনিসটা দেখতে পাবো। দেখো এখানে বন্ডটা যেমন ছিল এখানে যেমন ছিল কোনো পার্থক্য নেই। এইখানে এবার দেখো ডবল বন্ড হয়েছে। তাহলে এইখানে ডাবল বন্ডেড ইন, এই ডাবল বন্ডটা খুলে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ, এখানে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ, এটা প্লাস হলো। তাহলে এই বন্ডটা যেহেতু খুলে গেছে এইখানে কি হবে, একটা প্লাস তৈরি হবে, ইলেকট্রন ডেফিসিয়েন্সি, যেটা মেটানোর জন্য এই ডবল বন্ডটা খুলে এখানে আসবে। অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে ভীষণভাবে কনসেপ্টের জায়গা, মুখস্থ করে তোমরা পার পাবে না, তোমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। কিন্তু একবার বুঝে গেলে আবার মুখস্থ করতে হবে না, যেটা তোমরা দেখবে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে গিয়ে মানে অজৈব রসায়নে গিয়ে দেখবে প্রচুর মুখস্থের জায়গা। অর্গানিক কেমিস্ট্রি কিন্তু সেদিক দিয়ে অনেক ভালো, কারণ অর্গানিক কেমিস্ট্রিতে বুঝতে হয়, বোঝাটাও খুব কঠিন বোঝার নয়, যেটুকু বুঝতে হয় সেটুকু বুঝলে তোমরা খুব বিভিন্ন প্রশ্নের অ্যান্সার পরীক্ষার হলে এমনিতেই করতে পারবে না জানলে। ঠিক আছে, ইনঅর্গানিক কেমিস্ট্রি দেবে অজৈব রসায়নে গেলে তোমাকে প্রত্যেকটা জিনিস যে প্রশ্নটা করা হবে সেটা তোমাকে জানতে হবে, কিন্তু এই জৈব রসায়নে সেই সুবিধাটা আছে যে তোমাকে প্রত্যেকটা উত্তর জানতে হবে না, তোমরা বেসিক জিনিস জানলে অনেক কিছুর অ্যান্সার এমনিতেই করতে পারবে। সব ক্ষেত্রে বলছি না, কিন্তু কনসেপ্টটা খুবই দরকার। তো যাই হোক, এই বন্ডটা খুলে এখানে আসাতে এইখানে একটা প্লাস চার্জ তৈরি হয়েছে। আচ্ছা, এই প্লাস চার্জটাকে ঘাটতিটা মেটানোর জন্য এই ডাবল বন্ডটা খুলে এখানে আসবে। ঠিক আছে, তাহলে কি দেখছি আমরা, এইখানে ডাবল বন্ড তৈরি হয়ে গেছে, এখন আর প্লাসটা থাকবে না যেহেতু ডবল বন্ডটা খুলে এখানে চলে আসছে। এখানটা যেমন তেমনই রয়েছে আপাতত। তাহলে এই বন্ডটা যেহেতু খুলে গেছে তার মানে এইখানে একটা প্লাস চার্জ তৈরি হবে। আচ্ছা, এরপরে আবার কি, এটা এখানে আসবে, এটাও খুলতে পারতো একই ব্যাপার, এটা এখানে যাবে, গেলে আবার রিংয়ের মধ্যে ইলেকট্রনের ঘাটতি যেটা তৈরি হয়েছিল সেটা এবার মিটবে, তাই তো। তাহলে এই গেল নাইট্রোবেনজিন থাকার ফলে বেনজিন রিংয়ের মধ্যে কী ধরনের রেজোনেন্স হয়। একবার ভালো, আমি ফোনটা এখানে এখন হোল্ড করছি, তোমরা একটু বিষয়টা দেখে নাও। তো আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করো, তো NO2 গ্রুপটা এই কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, তার মানে এই NO2 গ্রুপের রেসপেক্টে এটা, এই দুটো হচ্ছে অর্থ আর এটা হচ্ছে প্যারা। খেয়াল করো, এখানে অর্থ পজিশনে প্লাস চার্জ তৈরি হয়েছে, এখানে প্যারা পজিশনে, আবার এখানে অর্থ পজিশনে। তার মানে -MF বা -R এফেক্ট শো করানোর জন্য নাইট্রো গ্রুপ থাকার ফলে অর্থ আর প্যারাতে নেগেটিভ পজিটিভ চার্জ তৈরি হয়। ঠিক আছে, এটা কিন্তু এই মুহূর্তে ইম্পর্টেন্ট নয়, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা তোমরা পরবর্তী সময় বুঝতে পারবে। তো এটা একটা, এই আইডিয়াটা আশা করি ক্লিয়ার হলো, এটা 11-এর আইডিয়া, তোমাদের সাথে আরেকবার আলোচনা করে নিলাম। তো যাই হোক, আচ্ছা, এই NO2 গ্রুপ থাকলে আমরা অল ওভার কী দেখতে পাচ্ছি, মানে এটাকে আমি তাহলে এভাবেও লিখতে পারি যে NO2 গ্রুপ থাকার কারণে অল ওভার একটা প্লাস চার্জ তৈরি হয়েছে। ঠিক আছে, এটা ডট 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 দিয়ে অবশ্যই। এখানে যদি প্লাস তৈরি হয়, একটা ইলেকট্রনের ঘাটতি যদি তৈরি হয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই নিউক্লিওফাইল, যে কোনো নিউক্লিওফাইল, সেটা OH- হতে পারে, সেটা CN- হতে পারে, এখানে অ্যাটাক করবে, এখানে অ্যাটাক করতে পারে, এখানে অ্যাটাক করতে পারে। ঠিক আছে, তার মানে নিউক্লিওফাইল খুব সহজেই এখানে অ্যাটাক করতে পারে। আচ্ছা, এই বিক্রিয়াটা একটু কিভাবে হয় দেখে নাও। এই ক্লোরোবেনজিন থেকে ফেনলটা কীভাবে হয় একবার দেখে নাও, কিন্তু সরাসরি হয় না, কারণ আগেই দেখেছিলে কার্বন আর ক্লোরিন বন্ডটা যেহেতু দ্বিবন্ধন চরিত্রের, কার্বন ক্লোরিন দ্বিবন্ধন চরিত্রের, সেই জন্য ওই বন্ডটা যে OH- অ্যাটাক করে দিল, কার্বন ক্লোরিন বন্ডটা যেহেতু দ্বিবন্ধন চরিত্রের, সেই জন্য OH- অ্যাটাক করে দিল, ক্লোরিনটা বের
হয়ে গেল, এরকম কিন্তু বিষয়টা নয়। বিষয়টা অ্যাকচুয়ালি এরকম ঘটে। OH মাইনাস এই হাইড্রোজেনটাকে নেয়, এই বন্ডটা খোলে এবং এই ক্লোরিনটা বেরিয়ে যায়, যার জন্য এখানে একটা বেনজাইন সিস্টেম। খেয়াল করো, বেঞ্জিনে তো প্রত্যেকটা ডবল বন্ড, এখানে দেখো ডবল বন্ডের জায়গায় একটা বাইরের দিকে আরেকটা বন্ড তৈরি হয়েছে, এটা বলে বেনজাইন। এবার পরের স্টেপে গিয়ে OH মাইনাস অ্যাটাক করে, বন্ডটা খুলে যায় এবং সিস্টেমে H প্লাসও থাকে। সেই H প্লাসটা এই নেগেটিভ চার্জটা এইচকে নিয়ে নেয়, দিয়ে ফেনল তৈরি হয়। ঠিক আছে, ফেনল তৈরি হয়, বুঝতে পারলাম? তো এই যে OH মাইনাস হাইড্রোজেনকে নেবে, তো এটা নিউক্লিওফাইল দ্বারা এই পুরো বিক্রিয়াটা হচ্ছে, সেই জন্য হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন খেয়াল করো, যে জন্য এত কথা বলে গেলাম নাইট্রো গ্রুপ, এখানে অলরেডি কন্ডিশনটা আলোচনা করলাম। এখানে দেখো এক্সট্রা একটা নাইট্রোবেনজিন প্যারা পজিশনে আছে বলে টেম্পারেচারটা যেটা 350 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল সেটা কত হয়ে গেল, 170 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং অ্যাটমসফেরিক চাপ যে হিউজ পরিমাণ লাগছিল সেটাও লাগছে না। কেন লাগছে না? না, এই NO2 গ্রুপ থাকার কারণে এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা আরও সহজে হচ্ছে। এই NO2 গ্রুপটা থাকার কারণে যখন এখানে NO2 গ্রুপ চলে আসবে, তখনই এই হাইড্রোজেনের কে OH মাইনাস দ্বারা নেওয়াটা আরও সহজ হবে। সেক্ষেত্রে হাইড্রোজেনের এই বন্ডটা আরও বেশি উইক হয়ে যাবে, বা বলতে পারো হাইড্রোজেনটা আরও বেশি পজিটিভলি চার্জড হয়ে যাবে। যেহেতু এখানে অলরেডি ভেতরে একটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হবে, সেক্ষেত্রে হাইড্রোজেনটা, যেহেতু রিংয়ে যদি ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকে, স্বাভাবিকভাবেই কার্বন হাইড্রোজেন বন্ধনের উপর তার প্রভাব পড়বে। তখন কি করবে, কার্বন হাইড্রোজেন বন্ধনের মধ্যে যে ইলেকট্রন জোড় বেঞ্জিন রিং সেটাকে নিজের দিকে টেনে রাখতে চাইবে, তাহলে এই হাইড্রোজেনটা H প্লাস হিসাবে বেরোনোটা বেশি সুবিধা হবে। কার্বন হাইড্রোজেন বন্ধনটা যদি মানে উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, যেহেতু ইলেকট্রন ডেফিসিয়েন্সি রয়েছে, ও তো স্বাভাবিকভাবে ইলেকট্রনের ঘনত্বটাকে নিজের দিকে টানতে চাইবে না। আমরা জানি এটা ইলেকট্রন ঘনত্ব দুটো ইলেকট্রনের একটা ডেন্সিটির মাঝে থাকে। তো সেই জন্য কন্ডিশনটা 350 থেকে 170, আবার এদিকে চাপের কথা উল্লেখ নেই। যদি একটার জায়গায় দুটো নাইট্রো গ্রুপ থাকে, একটা এক্সাম্পল এখানে করে দেওয়া আছে, এখানে দেখো, তখন টেম্পারেচার আগে লেগেছিল 170, এখন লাগছে 95 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে মোট কথা তোমাদের যেটা আপাতত মেন মনে রাখতে হবে, ক্লোরোবেনজিন থেকে আমরা কীভাবে ফেনল পাই। যদিও আমি বিগত কয়েক বছরে এই প্রশ্নটা দেখিনি, কিন্তু WBJEE-তে আসে, এই ধরনের কনসেপ্ট কাজে লাগে। তো তোমাদের আসেনি মানে বললাম বারবার, এবারে যে আসবেন এমন কোনো গ্যারেন্টি কিন্তু নেই, আসতেই পারে, তো এটার বেশ ভালো প্রশ্ন, তো তোমরা এটা মনে রেখো। আচ্ছা, এরপর আসি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফাইল কোনগুলো? Cl প্লাস, NO2 প্লাস, এগুলো হচ্ছে ইলেকট্রোফাইল। তো এখানে কি হচ্ছে দেখো, ক্লোরোবেনজিনের মধ্যে ক্লোরিন আর অনার্দ্র FeCl3 দেওয়া হলো। এটা আমরা আগের দিনই পড়েছি যে কিভাবে বেঞ্জিনের মধ্যে ক্লোরিন ঢোকাতে হয়। তখন আমরা দেখেছিলাম ক্লোরিন আর অনার্দ্র FeCl3 বা অনার্দ্র FeBr3 এগুলো ইউজ করলে হ্যালোজেনের প্রবেশ ঘটে। এইখানে এক্সট্রা কি আমরা শিখব, যে একটা হ্যালোজেন যদি থাকে, পরবর্তী হ্যালোজেনটা প্রথম হ্যালোজেনের সাপেক্ষে অর্থতে না হলে প্যারাতে ঢুকবে। ঠিক আছে, কারণ Cl2 আর অনার্দ্র FeCl3 একটু দেখায়, ক্লোরিন আর অনার্দ্র FeCl3 এইরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে FeCl4 মাইনাস প্লাস Cl প্লাস এরকম একটা তৈরি করে। ক্লোরিনের মানে ক্লোরিনের মাঝে যে বন্ধনটা আছে, দুটো পরমাণু নিয়ে তার অনুগঠিত, সেই বন্ধনটা ভেঙে যায়, একটা মানে
সিএল মাইনাস হিসেবে বেরিয়ে যায়। এই সিএল মাইনাসটা FeCl3 সঙ্গে যুক্ত হয়ে FeCl4 মাইনাস তৈরি করে, আর একটা এই বন্ধন ইলেকট্রনটাকে নিয়ে বেরিয়ে গেলে আরটা কী পড়ে থাকলো Cl প্লাস। এই Cl প্লাসটা গিয়ে ওই বেঞ্জিন রিংয়ের মধ্যে প্রবেশ করে। কিভাবে করে? যেহেতু এখানে ক্লোরোবেঞ্জিন রয়েছে অলরেডি, তাই না, তাহলে আমরা কি দেখব, এই নিঃসঙ্গ জোড়টা এখানে আসবে, এই বন্ডটা খুলবে, খুলে কাকে নেবে, Cl প্লাস। তাহলে যেটা হবে, ক্লোরোবেঞ্জিনের অর্থ পজিশনে ক্লোরিনটা ঢুকলো, যেহেতু আচ্ছা আমাদের কেন প্লাস হয় কোন জানো? দেখো, ক্লোরিন বাইরের কক্ষে 7টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7, কিন্তু যখনই এ দুটো ইলেকট্রন দিয়ে এখানে দ্বিবন্ধন করবে তখন ক্লোরিনের কটা ইলেকট্রন থাকবে বাইরে? দেখো 1 2 3 4 5 6, এখানে ছিল 7, এখানে হয়ে গেল 6, যার কারণে ক্লোরিনের মাথায় এরকম পজিটিভ চার্জ তৈরি হয়। তো যাই হোক, এবার এইটাকে আবার স্বাভাবিকভাবে, এটা দেখো এই সিস্টেমটা ছিল অ্যারোমেটিক, এখানে কিন্তু অ্যারোমেটিসিটি লস করে গেছে। সেই অ্যারোমেটিসিটিটাকে গেইন করার জন্য, আবার ফিরে পাওয়ার জন্য, এখানে তো একটা হাইড্রোজেন আছে, এখানে তো জানো বেঞ্জিনের প্রত্যেকটা কার্বনের সাথে সবসময় হাইড্রোজেন থাকে একটা, এখানে অলরেডি হাইড্রোজেন ছিল যার মধ্যে ক্লোরিনটা ঢুকেছে, তাই তো। এবার তাহলে এই কার্বন হাইড্রোজেন বন্ডটা খুলে যাবে, ক্লোরিন আবার আগের অবস্থায় ফিরে যাবে, তাহলে আমরা পেয়ে যাব অর্থোক্লোরোডাইবেঞ্জিন। ঠিক আছে, একই রকমভাবে এটা যেমন এখানে লেগেছে সেরকমভাবে এটা এখানে এলো, এই বন্ডটা এখানে গেল, এইটাও খুলতে পারত। তো আমরা অর্থোডাইক্লোরোবেঞ্জিন আর প্যারাডাইক্লোরোবেঞ্জিনের মিক্সচার দেখতে পাবো। ক্লোরোবেঞ্জিনের মধ্যে যখনই ক্লোরিন আর অনাদ্র FeCl3 যোগ করা হয় তখনই অর্থোডাইক্লোরোবেঞ্জিন আর প্যারাডাইক্লোরোবেঞ্জিন তৈরি হয়। তোমাদেরকে মেকানিজমগুলো এত ডিটেলসে কেন বলছি, এক তো তোমাদের এগুলো তাহলে সেক্ষেত্রে মুখস্থ করতে হবে না, মাথার মধ্যে একটা আইডিয়া থাকবে, তোমাদের মনে দেবে, তোমাদের যখন অন্য সময় করবে তোমাদের চট করে মনে পড়ে যাবে, কারণ তোমরা তো ভেতরকার ব্যাপারটা জানো, উপর জানছো না, তাহলে তোমাদের মনে রাখতেও সুবিধা, পরবর্তীকালে যদি কেউ কেমিস্ট্রি নিয়ে পড়াশোনাও করো তাদের জন্য তো খুবই সুবিধা। আচ্ছা, এটা গেল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এই দুটো মেন। আচ্ছা, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে ফ্রিডেল-কার্টস বিক্রিয়া। এখানে আমরা কি দেখি যে হ্যালোবেঞ্জিনের মধ্যে যখন অ্যালকিল হ্যালাইড, এখানে যেমন মিথাইল ক্লোরাইড যোগ করেছে, দেখো CH3Cl আর অনাদ্র AlCl3, সেক্ষেত্রে এই যে অ্যালকিল পার্টটা বেঞ্জিন রিংয়ের মধ্যে যুক্ত হয়ে যায়। বা যেহেতু ক্লোরিন প্লাস এম এফেক্ট যুক্ত একটা গ্রুপ, প্লাস এম এফেক্ট কখন হয়, প্লাস এম বলো বা প্লাস আর, যখন দেখা যায় যে গ্রুপটার কথা বলছি সেই গ্রুপটা রিংয়ের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বাড়িয়ে দেয়। তো ক্লোরিনের যেহেতু লোন পেয়ারটের আগেই দেখানো হয়েছিল, দেখো তোমাদের বই থেকে আমি দেখিয়েছিলাম অবশ্য, ক্লোরিনের লোন পেয়ারটা ইলেকট্রন মানে নিঃসঙ্গ যে ইলেকট্রন জোটটা সেটা বেঞ্জিন রিংয়ের মধ্যে এরকম রেজোনেন্সে টেক পার্ট করে বেঞ্জিনের ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়, এটাকে বলে প্লাস এম এফেক্ট বা প্লাস আর এফেক্ট। এবং সেই প্লাস এম এবং প্লাস আর এফেক্টের ফলে দেখেছিলাম অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বাড়ে। তো সেই কারণে যখনই ক্লোরোবেঞ্জিনের মধ্যে মিথাইল ক্লোরাইড আর অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেওয়া হবে, খেয়াল করো মিথাইলটা কোথায় কোথায় লেগেছে, অর্থতে আর প্যারাতে। অর্থের প্রোডাক্টটাকে দেখো লেখা আছে গৌণ, আর এটাকে লেখা আছে মুখ্য, প্যারাটাকে। গৌণ কেন না, ক্লোরিন আর মিথাইলের মধ্যে একটা স্টেরিক ক্রাউডিং তৈরি হবে, সেই জন্য এটা হবে গৌণ, এটা হচ্ছে মুখ্য, কিন্তু দুটো প্রোডাক্টই তৈরি হবে। আচ্ছা, এখানেও একটা জিনিস একটু বলে দিই, এগুলো মাথার মধ্যে রাখলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এখানে কী রিয়েজেন্ট ইউজ করেছে, মিথাইল ক্লোরাইড অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাই তো। তো এই মিথাইল ক্লোরাইড আর অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করলে তৈরি হয়
CH3+ আর প্লাস AlCl4-। এই যে ক্যাটায়নটা তৈরি হলো, এই যে ইলেকট্রোফাইলটা তৈরি হলো, এইটাই এই যে ইলেকট্রোফাইলটা তৈরি হলো সেই ইলেকট্রোফাইলটাই বেঞ্জিন রিংয়ের মধ্যে যুক্ত হয়, যার কারণে ক্লোরোবেঞ্জিনের মধ্যে যখনই কোনো অ্যালকিল হ্যালাইড বা কোনোটা এখানে অ্যালকিল ক্লোরাইড দেওয়া আছে, CH3Cl আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড যোগ করা হচ্ছে, তখন কোন পার্টটা যুক্ত হবে? CH3, কারণ আগেই দেখালাম যে মিথাইল ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই দুটো নিজেদের মধ্যে বিক্রিয়া করে এই ইলেকট্রোফাইলটাকে তৈরি করে, এই CH3+ এই ইলেকট্রোফাইলটাকে তৈরি করে। তো স্বাভাবিক ক্লোরোবেঞ্জিনে এখানে দেখো যেভাবে আগের বারের মতো একই জিনিস, এখানে লোন পেয়ারটা টেক পার্ট করলো, এখানে দ্বিবন্ধন করে দিল, এই বন্ধনটা খুলে গেল, এই খুলে কাকে নেবে? এখানে যে CH3+ তৈরি হয়েছিল এদের দুজনের থেকে, সেই CH3+ নেবে, এদের অর্থ থেকে নিতে পারে, কিংবা অর্থটা এখানে চলে এলো, প্যারাতেও যুক্ত হতে পারে। তো সেই জন্য আমরা ক্লোরোবেঞ্জিনের অর্থতে আর প্যারাতে, একই সাথে দুটো জায়গা না, একটাতে অর্থ আর কোথাও দেখবো আমরা প্যারাতে মিথাইল ঢুকেছে, ঠিক আছে। যেহেতু এখানে স্টেরিক ক্রাউডিং কাজ করছে, যেন এটা হচ্ছে গৌণ আর এটা হয়ে গেল মুখ্য, ঠিক আছে। যেহেতু বেঞ্জিন রিংয়ের মধ্যে CH3+ ইলেকট্রোফাইল হিসাবে যুক্ত হয়েছে, এটা তো ইলেকট্রোফাইল, তোমরা জানো ইলেকট্রোফাইলগুলো ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়, ইলেকট্রন ঘনত্ব কম থাকে, কখনো প্লাস চার্জ থাকে ইলেকট্রোফাইলের মাথাতে, কখনো হয়তো ইলেকট্রোফাইলের মাথায় প্লাস চার্জ থাকে না, কিন্তু সেই ইলেকট্রোফাইলের মধ্যে সেন্ট্রাল যে অ্যাটম তার অষ্টক পূর্তি ঘটেনি। অষ্টক পূর্তি ঘটেনি এই বিষয়গুলো পরে আলোচনা করব। যেমন ধরো BF3, AlCl3 কিংবা FeCl3, এগুলো সব হচ্ছে লুইস অ্যাসিড, এগুলো এক একটা হচ্ছে, সেখানে ইলেকট্রোফাইল বললে তোমাদের সাথে গুলিয়ে যাবে। যাই হোক, ইলেকট্রোফাইল মানে এটুকু আপাতত তোমাদের এখানে এটুকুই মনে রাখো, ইলেকট্রোফাইল মানে প্লাস চার্জযুক্ত স্পিসিস, আর নিউক্লিওফাইল মানে নেগেটিভলি চার্জযুক্ত স্পিসিস, ঠিক আছে। আর প্লাস চার্জযুক্ত স্পিসিস ক্লোরিনের প্রাসাইম এফেক্টের কারণে কোথায় কোথায় যুক্ত হয়? অর্থতে আর প্যারাতে। এইটুকুই আপাতত তোমরা মাথার মধ্যে রাখো। তাহলে আজকে হ্যালোয়ারিনের রাসায়নিক বিক্রিয়া আমি এখানেই স্টপ করছি। এখানে ধাতুর সঙ্গে বিক্রিয়া আছে, তোমরা যদি পারো একটু দেখে রেখো, যে কীভাবে। ধরো এখানে ব্রোমোবেঞ্জিনের মধ্যে সোডিয়াম আর ইথার দেওয়াতে দেখো ব্রোমোবেঞ্জিন পার্টটা জুড়ে গেছে, এই ব্রোমিন আর এই ব্রোমিন খুলে গিয়ে NaBr তৈরি করেছে। NaBr দু মলিকুল যেহেতু হ্যালোবেঞ্জিন লেগেছে সেজন্য দু মলিকুল NaBr তৈরি হচ্ছে, এটাকে বলে ফিটিক বিক্রিয়া। আচ্ছা, এটাকে এখানে কি করছে, এগুলো এত ডিটেলস আমাদের আসে না, তো যারা মনে রাখতে পারবে অবশ্যই পড়ো। কারণ আমি বারবার করে বলছিলাম যে গ্যারেন্টি দিতে পারি না যে এটা আসবে এটা আসবে না, হ্যাঁ কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা বলে দিতে পারি, কিন্তু ওভাবে বলা মুশকিল যে কোনটা আসবে আর কোনটা আসবে না। তো এখানে যেমন ধরো হ্যালোবেঞ্জিনের মধ্যে যখনই অ্যালকিল মানে C2H বা মিথাইল ব্রোমাইড আর সোডিয়াম যোগ করা হচ্ছে, তখন হ্যালোজেনের জায়গায় C2H5 পার্টটা জুড়ে যাচ্ছে, এটাকে বলে উর্জ ফিটিক বিক্রিয়া। এটা হচ্ছে ফিটিক বিক্রিয়া। অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, আর এটা হচ্ছে উর্জ ফিটিক আর ফিটিকটা বলছি, এটা হচ্ছে উলম্যান বিক্রিয়া। কপার যখনই আয়োডোবেঞ্জিনের মধ্যে কপার মানে অ্যারাইল আয়োডাইড, পার্টিকুলারলি অ্যারাইল আয়োডাইডের ক্ষেত্রে যখন কপার যোগ করা তখন ওই অ্যারাইল পার্টগুলো জুড়ে যায়। তো এইখানে উর্জ ফিটিক আর ফিটিকে দেখো কি হয়েছে, এখানে প্রথমে ফিটিকটা বলি, প্রথমে ফিটিকটাই বলছি। ফিটিকে দেখো ব্রোমোবেঞ্জিন নেওয়া হয়েছে, ঠিক আছে, এখানে খাতায় দেখাচ্ছি, ব্রোমোবেঞ্জিন নেওয়া হয়েছে, আর সোডিয়াম 2 ইকুইভ্যালেন্ট ইউজ করা হয়েছে। তো এখান থেকে এটা বেরিয়ে গেল,
2 মলিকুল অফ NaBr বেরিয়ে গেল। এরা একে অপরের সাথে জুড়ে গেল, দিয়ে তৈরি হলো, এটা হচ্ছে ফিটিক বিক্রিয়া, তাই তো? এটা হচ্ছে ফিটিক বিক্রিয়া। উডস ফিটিকে কী দেখতে পাবে? উডস ফিটিকে দেখতে পাবে একটা অ্যারাইল হ্যালাইড, 2 মলিকুল সোডিয়াম, সেখানে লিখলে একটু বেশি ছোটো, এখানে দেখো অ্যারাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড, 2 মলিকুল সোডিয়াম আর অ্যালকিল হ্যালাইড। তো এখানেও এরকমভাবে এই পার্টটা বেরিয়ে যায়। ওখানে বই C2H5 দিয়েছিল, C2H5 দিয়ে দেখাচ্ছি, ইথাইল ব্রোমাইড। তাহলে এখানে তৈরি হবে যে উডস ফিটিক। উডস ফিটিকে একটা অ্যারাইল পার্টের সঙ্গে একটা অ্যালকিল পার্ট যুক্ত হয়। খেয়াল করো, উডস ফিটিকে একটা অ্যারাইলের সাথে একটা অ্যালকিল পার্ট যুক্ত হয়, মাঝে এই সোডিয়াম ব্রোমাইডটা বেরিয়ে যায়। আর শুধু ফিটিক বিক্রিয়া আমরা দেখতে পাই দুটো অ্যারাইল পার্ট জুড়ে যাচ্ছে, ঠিক আছে? এখানেও 2 মলিকুল অফ সোডিয়াম ব্রোমাইড তৈরি হয় ফিটিক বিক্রিয়ায়, আর এর নাম হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া। এখানেও 2 মলিকুল অফ সোডিয়াম ব্রোমাইড তৈরি হচ্ছে। তাহলে উডস ফিটিকে অ্যারাইল পার্টের সঙ্গে অ্যালকিল পার্ট যুক্ত হয়, আর ফিটিকে দুটো অ্যারাইল পার্ট যুক্ত হয়। তার মানে অ্যারাইল হ্যালাইডের মধ্যে যদি সোডিয়াম যোগ করা হয় তাহলে সেই অ্যারাইল পার্টগুলো যুক্ত হয়ে যায়। যদি একটা অ্যারাইল হ্যালাইড একটা অ্যালকিল হ্যালাইড যুক্ত হয় তাহলে একটা অ্যারাইল আর অ্যালকিল যুক্ত হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানেই তোমাদের আজকের এখানে অ্যালভারিনের ক্লাসটা কমপ্লিট করছি। আমি অন্য ভিডিওতে বা অন্য অডিও থ্রু দিয়ে তোমাদেরকে বাকি কথাগুলো বলবো এবার।